সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, আর সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা সংক্ষেপে ওওপি বলি। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, প্রোগ্রামিং করার সময় আমাদের সবার আগে কোন প্রশ্নটা মাথায় আসে? প্রশ্নটা হলো, এই যে আমাদের চারপাশের বাস্তব জগৎ, এটাকে আমরা কোডের মধ্যে কিভাবে তুলে ধরব, তাই না? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু প্রোগ্রামিংয়ের বিভিন্ন রীতির জন্ম হয়েছে। আজকে তো আমরা উপকে একটা স্ট্যান্ডার্ড হিসেবেই জানি, তাই না? কিন্তু একটা সময় ছিল যখন প্রোগ্রামাররা একদম অন্যভাবে চিন্তা করতেন, আর সেই পুরনো পদ্ধতিতে বেশ কিছু সমস্যা বা চ্যালেঞ্জ ছিল, যার কারণেই কিন্তু একটা নতুন সমাধানের দরকার হয়ে পড়েছিল। তো সেই পুরনো পদ্ধতিটাকে বলা হতো প্রসিডিউরাল প্রোগ্রামিং। এখানে ফোকাসটা থাকতো মূলত ধাপে ধাপে নির্দেশ দেওয়া আর ফাংশন চালানোর ওপর। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপিতে ব্যাপারটা একদম উল্টো। এখানে গুরুত্ব দেওয়া হয় ডেটা আর সেই ডেটা দিয়ে তৈরি অবজেক্টের ওপর। আর চিন্তাভাবনার এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু সবকিছু বদলে দিয়েছে। আসলে পুরনো পদ্ধতিতে বেশ কিছু বড় সমস্যা ছিল। যেমন ধরুন, ডেটাগুলো পুরো প্রোগ্রামের কাছে খোলা থাকত, যে কেউ সেগুলোকে বদলে দিতে পারত। ডেটার বলতে গেলে কোনো নিরাপত্তাই ছিল না। আর সবচেয়ে বড় সমস্যা ছিল, কোডগুলোকে বাস্তব জগতের কোনো জিনিসের সাথে মেলানোটা খুব কঠিন ছিল। আর ঠিক এই সমস্যাগুলোর একটা দুর্দান্ত সমাধান হিসেবেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আগমন। এটা ছিল প্রোগ্রামিং নিয়ে ভাবার একটা একদম নতুন, আর বলা যায় অনেক বেশি সহজ আর স্বাভাবিক একটা উপায়। তাহলে এই ওওপি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো প্রোগ্রামিং করার এমন একটা পদ্ধতি যা ক্লাস আর অবজেক্টের উপর ভিত্তি করে চলে। যে কোনো বড় সমস্যাকে ছোট ছোট অবজেক্টে ভাগ করে ফেলা হয়, ঠিক যেভাবে আমরা আমাদের চারপাশের জগৎটাকে বিভিন্ন জিনিস বা বস্তু দিয়ে চিনি। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা উদাহরণ দেই। ধরুন একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা নকশার কথা। এই নকশাটাকে নিজে একটা বাড়ি না, কিন্তু এটা হলো বাড়িটা কিভাবে বানানো হবে তার একটা ডিটেইলড প্ল্যান। প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এই ব্লুপ্রিন্টটাকেই আমরা বলি ক্লাস। তার ক্লাস হলো একটা টেমপ্লেট বা ছাঁচ, যেটা বলে দেয় যে একটা নির্দিষ্ট টাইপের অবজেক্ট দেখতে কেমন হবে বা তার মধ্যে কি কি থাকবে। আর মজার ব্যাপার হলো, ওই একটা ব্লুপ্রিন্ট ব্যবহার করেই কিন্তু আমরা যত খুশি বাড়ি বানাতে পারি, তাই না? প্রত্যেকটা বাড়ি দেখতে হয়তো একই প্ল্যানের ওপর তৈরি, কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু আলাদা, স্বতন্ত্র একটা সত্তা। এই যে আসল বাড়িগুলো, এগুলোই হলো আমাদের অবজেক্ট। টেকনিক্যালি বললে একটা অবজেক্ট হলো কোনো ক্লাসের একটা ইনস্ট্যান্স বা বাস্তব রূপ। ব্লুপ্রিন্টটা যদি হয় প্ল্যান, তাহলে সেই প্ল্যান দেখে বানানো আসল বাড়িটাই হলো অবজেক্ট। তার মূল কথাটা কি দাঁড়ালো? ক্লাস আর অবজেক্ট, এই দুটোই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একেবারে গোড়ার কথা, এর বিল্ডিং ব্লক। এই কনসেপ্টটা মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি। চমৎকার! এখন আমরা ওপির সেই মূল নীতি বা পিলারগুলো দেখব, যেগুলোকে এর সুপার পাওয়ারও বলা যায়। আর ঠিক এই জিনিসগুলোই কিন্তু ওপিকে এতটা পাওয়ারফুল আর কাজের করে তুলেছে। প্রথম সুপার পাওয়ারটা বুঝতে হলে একটা ওষুধের ক্যাপসুলের কথা ভাবুন। একটা ক্যাপসুল কি করে? এর ভেতরে সব উপাদানকে সুন্দর করে একটা প্যাকেজের মধ্যে আটকে রাখে, তাই না? উপতে এনক্যাপসুলেশন ঠিক এই কাজটাই করে। এটা ডেটা, আর ওই ডেটার ওপর কাজ করার জন্য যে ফাংশনগুলো আছে সেগুলোকে একসাথে একটা ইউনিট বা ক্লাসের মধ্যে মুড়ে ফেলে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটা বাইরে থেকে সুরক্ষিত থাকে। এর পরেরটা হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব সোজা। এর হলো শুধু জরুরি জিনিসগুলো দেখানো আর ভেতরের জটিল বিষয়গুলো লুকিয়ে রাখা। যেমন ধরুন, আমরা যখন গাড়ি চালাই তখন তো শুধু স্টিয়ারিং, ব্রেক এগুলো ব্যবহার করি, তাই না? ইঞ্জিনটা ভেতরে কিভাবে কাজ করছে সেটা তো আমাদের জানতে হয় না। ক্লাসও ঠিক তাই করে, বাইরের দুনিয়াকে শুধু ততটুকুই দেখায় যতটুকু দরকার। আচ্ছা, আমাদের পরের কনসেপ্টটা বোঝার জন্য এই ছবিটার দিকে তাকানো যাক। একটা সিংহ শাবক কি করে? সে তার বাবা মায়ের কাছ থেকে অনেক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পায়, তাই না? প্রোগ্রামিংয়েও কিন্তু একদম এই একই আইডিয়াটা আছে। এই ব্যাপারটাকে বলা হয় ইনহেরিটেন্স। এটার মাধ্যমে একটা ক্লাস অন্য একটা ক্লাসের সব বৈশিষ্ট্য পেয়ে যেতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কোড রিউজ করা যায়। একই কোড বারবার লেখার কোনো দরকারই পড়ে না। আর আমাদের 4 নম্বর পিলারটা হলো পলিমরফিজম। এটা একটা গ্রিক শব্দ, যার হল বহুরূপ। মানেটা বেশ মজার। এর সাহায্যে একটাই কাজ বা অপারেশনের নাম ব্যবহার করে বিভিন্ন অবজেক্টকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো যায়। নাম এক, কিন্তু কাজ আলাদা আলাদা। তো এই যে মূল পিলারগুলো আমরা দেখলাম, এগুলোর ওপরেই ভিত্তি করে আরও কিছু অ্যাডভান্সড কনসেপ্ট আছে, যেগুলো ওওপিকে আরও ফ্লেক্সিবল আর শক্তিশালী করে তোলে।
এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল ডাইনামিক বাইন্ডিং আর মেসেজ পাসিং। ডাইনামিক বাইন্ডিংয়ের মানে হল কোন কোডটা এক্সিকিউট হবে সেটা প্রোগ্রাম লেখার সময় ঠিক হয় না, বরং প্রোগ্রামটা যখন চলে তখন ঠিক হয়। এতে প্রোগ্রাম অনেক ফ্লেক্সিবল হয়। আর মেসেজ পাসিং, এটা হলো এমন একটা উপায় যার মাধ্যমে অবজেক্টগুলো একে অপরের সাথে কথা বলে, মানে তথ্য আদান প্রদান করে। এখন প্রশ্ন আসতেই পারে যে এ তো সবকিছুর দরকার কি? কেন এই ওওপি এতটা গুরুত্বপূর্ণ? সফটওয়্যার ডেভেলপমেন্টে এর এত প্রভাবই বা কেন? এর জনপ্রিয়তাটা একবার দেখুন। সি++, জাভা, পাইথন থেকে শুরু করে আজকের দিনের প্রায় সব বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কিন্তু ওওপি সাপোর্ট করে। আর এর এত ব্যাপক ব্যবহারই তো বলে দেয় যে এটা কতটা কাজের একটা জিনিস। তাহলে যদি সংক্ষেপে বলি, ওওপির মূল সুবিধাগুলো কি কি? 1. ডেটা অনেক বেশি সুরক্ষিত থাকে। 2. পুরো প্রোগ্রামটাকে ছোট ছোট অবজেক্টে ভাগ করে ফেলা যায়। আর 3. যখন দরকার তখন নতুন ডেটা বা ফাংশন যোগ করাটা অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে কোডটা অনেক বেশি গোছানো আর ম্যানেজ করা সহজ হয়। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। যদি বাস্তব জগতের যে কোনো কিছুকে একটা অবজেক্ট হিসেবে ভাবা যায়, তাহলে সবার আগে কোন সমস্যাটা সমাধান করার কথা মাথায় আসবে? একবার ভেবে দেখবেন কিন্তু।